এটা বলে আনভি দ্রুত আলমারির দিকে এগিয়ে গিয়ে একটা গাঢ় সবুজ রঙের কুর্তি আর সাদা পায়জামা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। গোসল দিতে হবে, শরীরে ময়লা ঘ্রাণ লেগে গিয়েছে, গা ছিমছিম করছে। ভালোভাবে গোসল করে আনভি ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওয়াহেস ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আনভিরই অপেক্ষা করছে। আনভি ওড়না আনেনি, মনে করছিল ওয়াহেদ যেহেতু ঘুমিয়ে যাবে তাহলে ওড়না রুমে গিয়ে পড়বে। আনভি চুল মোছার তাওয়ালাটা বুকে টেনে ধরতে ভুরু কুচকে ওয়াহেজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? ঘুমাবেন না? ওয়াহেস আনবির কথা না শুনে অপলক নয়নে আনবির দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। তারপর হুট করে আনবির কোমর পেঁচিয়ে ধরে তাকে নিজের নিকট নিয়ে আসে। আনবি ছটফটিয়ে ওঠে। এই কী করছেন? ওয়াহেজ আনবি থেকে টাওয়ালাটা নিতে নিতে আনবির কপাল ঠেকে ফিসফিসে বলে, আমার না হয় আজ থেকে প্রপারভাবে স্বামী স্ত্রী হলাম। আমি দুঃখিত বাসরাতে তোমাকে তোমার প্রাপ্য সম্মান না দেওয়ার জন্য। আমি দুঃখিত তোমার সাথে বাজে আচরণ করার জন্য। তুমি কি রাজি হবে আমার এই ফয়সালায়? আনভি গা বেয়ে বয়ে যাচ্ছে হিম শীতল এক অনুভূতি। সে কি বলবে বুঝতে পারছে না। লজ্জায় কান গরম হয়ে গিয়েছে। আনভি নিচু স্বরে শুধায়, আজ থাক না, কাল না হয়? ওয়াহেজের মুখ নামিয়ে এনে আনভির গালে একটা চুমু এঁকে দিতে দিতে বলে, সোয়াবের কাজে গাফলতি কি প্রয়োজন? আজ তুমি অনুমতি দিলে কয়েক বস্তা সোয়াব লুটে নিতে পারি। হায়াত মৌত কথা তো আর বলা যায় না। আনবি ওয়াহেজের কাঁধে হাত রাখে শক্ত করে আর জিজ্ঞেস করে, নিন তো দেখি তাহলে। ওয়াহেজের অনুমতি পেয়ে বিসমিল্লা বলে আনবি দুই ঠোঁটে চুমু খায় প্রখরভাবে। এভাবে কয়েকবার খেয়ে বলে, এই যে নিলাম, বুঝলে? আনবি মৃদু হেসে ওয়াহেজের চোখের দিকে তাকিয়ে বলে, আমি রাজি, তবে কিছু কথা জানার আছে। উত্তর দেব? প্রশ্ন করো। সারাকে এখনো মনে রেখেছেন? কথাটা শুনে ওয়াহেজ হেসে শুধায়, না, তাকে আমি মনে করতাম হয়তো সে আমার স্ত্রী, কারণ আমাদের বিয়ে সব কিছু ফাইনাল ছিল। কিন্তু পরে সে চলে গেছে। এখন তোমার মতো একজন প্রিয়তমাকে ঘরে রেখে অন্য একজনকে মনে রাখা কাপুরুষতা ছাড়া অন্য কিছু নয়। আনবি বুক থেকে একটা ভার নেমে যায় এই উত্তর শুনে। তাই আর কোনো প্রশ্ন না করে বলে, আমি আর কোনো প্রশ্ন করলাম না, কারণ আমি জানি আপনি কেমন। নিশ্চয় আপনি কখনো আমায় ঠকাবেন না। আপনি একজন দায়িত্ববান পুরুষ। পৃথিবীর প্রতিটি মুত্তাকি নারী হয়তো আপনার মতো বাহরাম চায়। জানেন, আমি যেমন আল্লাহর কাছে চেয়েছিলাম আপনি ঠিক তেমন। আমি আপনার মতো কাউকে সবসময় চাইতাম, যার ভিতরে গায়রত আছে, যে সব কিছু বোঝে, যে বিচক্ষণ, যে আমায় বুঝবে। আপনি হলেন আমার সারা জীবনে তাহাজ্জুদের মোনাজাতের ফল। ওয়াহেস আনবির কথায় বেশ সন্তুষ্ট হয়। সে আনবিকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমিও তোমার মতো কাউকে চেয়েছিলাম। বিয়ের দিন রাতে বোঝা হয়ে গিয়েছিল আমার যে আমি আমার মতো কাউকে পেয়ে গেছি। তোমার ইজ্জত, তোমার ভালো থাকা, খারাপ থাকা, তোমার সব কিছু হেফাজতে উসিলাত আজ থেকে আমি। আনবির মাথা নাড়িয়ে বলে, আমি আপনাকে মেনে নিলাম। ওয়াহেজ আনবির কপালে টুক করে একটা ভালোবাসার পরশ এগিয়ে দিয়ে তাকে কোলে তুলে নেয়। আনবির লম্বা খোলা চুলগুলো আগা ফ্লোরে আছড়ে পড়ে। ওয়াহেজে আনবিকে বিছানায় নিয়ে গিয়ে ফিসফিসে ওঠে, তোমার চুলগুলো বেঁধে দেবে সামাইরা, আমাকে সমস্যা দেবে। বেঁধে দিচ্ছি। আপনি পারবেন না আমার চুল সামলিয়ে বেঁধে দিতে। এটা বলে আনভি নিজের বেসামাল চুলগুলো খোপা করে নেয়। ওয়াহেজ ফিসফিসে জিজ্ঞেস করে, মিজওয়াক দিয়ে উজু করেছে? জি। বেশি কষ্ট হলে একটু ম্যানেজ করে নিও। আমি মনে হয় নিজেকে তখনই সামলাতে সক্ষম হব না। আচ্ছা। এতপর তারা একে অপরের কাছাকাছি আসতে থাকে। দুজনে মেতে ওঠে, ঘরে ভেসে ওঠে, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি। তুমি আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তার হতো শয়তানকে দূরে রাখো। সাথে ভেসে ওঠে আনবির আবেগমোহিত আর্তনাদ, উৎপাত মাখা নিঃশ্বাস ভেজা দ্বীপ। সময়ে রাত 3:30 কাছাকাছি এসে পৌঁছেছে এখন। ওয়াহেজের উদম বুকে নিরাবরণ অবস্থায় আনবি বিড়ালের মতো ঘুমিয়ে আছে। দুজনই বেশ ক্লান্ত।
এই একটু আগে ঘুমের দেশে তলিয়েছে। ওহেস তো বলছিল আজ ঘুমানোর প্রয়োজন নেই, একেবারে তাহাজ্জুদ ফজর পড়ে ঘুমাবো। আনবির না পেরে রাগ দেখে ঘুমিয়েছে ওহেজকে নিয়ে। ওহেজের ঘুম ভেঙে যায় অ্যালার্মের আওয়াজে। চোখের পাতা খুলছে না, একদম ঘুম লেপ্টে আছে চোখে। কোনো মতে হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করে দেয়। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারে এখন আর ঘুমানোর সময় নেই, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। তাই ধীরে ধীরে আনবিকে নিজের বুক থেকে সরিয়ে নিজের বাহুতে আনবির মাথা রাখে, আর আনবির থুতনি আলতো করে হাত রেখে আনবিকে ডাকে, সামাইরা ওঠো, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। এই সময় ঘুমানোর নয়, এই সময় নামাজের। আনবি ঘুম হালকা হয়ে আসে ও ধীরে ধীরে চোখ খোলে। কান্না করা চোখে দুটো লাল হয়ে গিয়েছে। আনবি কিছুটা কোঁকে ওঠে। আমার হাড় মনে হয় সবগুলো ভেঙে গিয়েছে ওহেজ। আপনি আমার সাথে কি করলেন এটা? ওহেজ মুচকি হেসে আনবির অনাবৃত পক্ষে মুখ গুজে দিতে দিতে শব্দ করে হেসে ওঠে, বলে কিচ্ছু হবে না, ওঠো। এটা প্রথম, তাই এমন করছে শুরু। তাহাজ্জুদের নামাজ একসঙ্গে আদায় করার পর ওয়াহেজ মসজিদে চলে গিয়েছিল ফজরের নামাজ পড়তে। কিন্তু মসজিদ থেকে ফিরে সে দেখে আনবি বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। প্রচণ্ড জ্বর, তার শরীর রীতিমতো কাঁপছে। বিছানা ছেড়ে ওঠার মতো শক্তিটুকু তার নেই। ওয়াহেজ দ্রুত গিয়ে বিছানায় উঠে পড়ে। তারপর আনবিকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফিসফিস করে বলে, সামাইরা একটু ঘুমানোর চেষ্টা করো, শরীরটা খারাপ, একটু কষ্ট করে সহ্য করে নাও। আনবি জ্বরের ঘরে ওয়াহেজের গলা মুখ গুজে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে, আপনি ঘুমিয়ে পড়ুন। ওয়াহেজ আলতো হাতে আনবির মাথা বিলি কাটতে কাটতে বলে, তুমি ঘুমিয়ে পড়ো। আর এখন সকাল 7টা বাজতে চলল। আনবি কামিজের ভেতর মুখ গুজে গভীর ঘুমে আচ্ছন্ন ওয়াহেজ প্রথম আনবিকে নিজের বুকে জড়িয়ে ঘুমালো। একটু পর সে নিজে বিড়ালের মতো আনবির কাছে ঘামটি মেরে ওম খুঁজছে। পুরুষ মানুষ বলে কথা, প্রিয়তমার শরীরে উষ্ণতা ছাড়া কি আর সকালে কাঁচা ঘুম আসে? হঠাৎ দরজা করা নাড়ার শব্দ আনবির ঘুম ভেঙে যায়। সে ওয়াহেজকে নিজের ওপর থেকে সরানোর জন্য হালকা ধাক্কা দিয়ে জড়ানো গলায় বলে, উঠুন না, কে ডাকছে, একটু কষ্ট করে দেখুন তো। ওয়াহেজের চরম বিরক্তি নিয়ে ওঠে। চোখ কসলাতে কসলাতে সে দরজার দিকে এগিয়ে যায়। বাইরে থেকে কেউ ঘরের ভিতরটা দেখতে না পায় এই দরজাটা সামান্য একটু ফাঁকা করে। দরজা খুলতে দেখে সামনে উষা দাঁড়িয়ে আছেন। ওয়াহেজকে দেখে উষা তাগাদা দিয়ে ওঠেন, তোদের ঘুম থেকে উঠতে এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি ফিরে এসে নিচে আয়, আর আনবিকে বল কিচেনে আসতে। মায়ের কথা শুনে ওয়াহেজ গত রাতের আনবির কথাগুলো মনে পড়ে যায়। ওয়াহেজ মনে চায় জিজ্ঞেস করতে আনবি কেন সব করবে, তবে ওয়াহেজ এটা না জিজ্ঞেস করে শান্ত গলায় বলে, আনবি আজ কিচ্ছু করতে পারবে না মা। ও রাত থেকে হাড় কাঁপানো জ্বরের ঘরে ও হাঁটতে পর্যন্ত পারছে না। এই কথা শুনে ওসব কপালে ভাঁজ পড়ে। তিনি বুড়ো কুচকে বলেন, হঠাৎ জ্বর এলো কেন? দেখি তো, সর দেখি কি হয়েছে ওর। এই বলে তিনি ওয়াহেজের এক পাশে সরিয়ে তড়িঘড়ি ঘরের ভিতর ঢুকে পড়েন। এদিকে আনবি বিছানায় এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে। জ্বর, ক্লান্তি আর ঘুমের ঘরে তার চোখে পাতা আঠার মতো লেগে আছে, কিছুতেই খোলা সম্ভব হচ্ছে না। উষা বিছানার কাছে এগিয়ে গিয়ে আনবির দিকে ঝুঁকে ঝড় দেখার জন্য তার কপাল এবং গায়ে হাত ছোঁয়া। আনবি মনে হয় এটা বুঝি ওয়াহেজের আবার তাকে বিরক্ত করছে, তাই ঘুমের ঘরে সে বিরক্ত হয়ে ধমকে ওঠে, এই নির্লজ্জ প্রেসিডেন্ট, বারবার আপনি আমাকে কেন ছুঁচ্ছেন? একটু ঘুমাতে দিন না। কাল সারা রাত তো আপনাকে দিলাম, অন্তত সকালটা আমাকে দিন। কথাটা বলতে বলতেই আনবি ধরফর করে চোখ খোলে, আর চোখ খুলে দেখে সামনে ওয়াহেজ নয়, তার শাশুড়ি মা উষা দাঁড়িয়ে আছেন। উষাকে দেখে আনবি এক লাফে বিছানায় উঠে বসে। লজ্জা তার মুখ লাল হয়ে গেছে। ছি ছি, কি থেকে কি বলে ফেলছে সে। লজ্জায় তো মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে এখন তার। আনবির মুখে এখন সর্বনাশা কথা শুনে ওয়াহেজ মনে মনে বিসমিল্লা বিসমিল্লা জপতে শুরু করে। কোনো মতে নিজের ইজ্জত বাঁচাতে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। মায়ের সামনে এমন একটা পরিস্থিতির শিকার হয়ে সে নিজেও ভীষণ সংকোচে পড়ে গেছে। এটাকে উষা এই
অভাবনীয় পরিস্থিতিতে পড়ে নিজের চরম বিব্রত হয়ে পড়েছে। অবস্থা বেগতিক বুঝে তিনি তাড়াতাড়ি বলে উঠেন, তোরা ফ্রেশ হয়ে নিচে আয়। এইটুকু বলে তিনি প্রায় ছুটন্ত পায়ে ঘর থেকে বেরিয়ে যান। উষা বেরিয়ে যেতে ওয়াহেজ আনবির দিকে তাকায়। তার একই সঙ্গে হাসিও পাচ্ছে, আবার লজ্জাও লাগছে। আনবি ভয় পায়ে ওয়াহেজের দিকে তাকায়। এই বুঝি একটা প্রচণ্ড ধমক খেতে হবে তাকে, কিন্তু না, ওয়াহেজ আনবিকে ধমকায় না, বরং ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে সে বলে, দুর্ঘটনা তো যা ঘটানোর ঘটিয়ে ফেলেছ, এখন আর কি করবে? যাও, উঠে ফ্রেশ হয়ে নাও। ওয়াহেজের এমন শান্ত আচরণ আনবি মনের ভিতরে জমে থাকা সংখ্যাটুকু কেটে গিয়ে অদ্ভুত এক স্বস্তি নেমে আসে। ওয়াহেজের কথা মতো ফ্রেশ হওয়ার জন্য গায়ের উপর থেকে কাঁথাটা সরিয়ে সে বিছানা থেকে নামতে উদ্যত হয়, কিন্তু তার আগে ওয়াহেজ এগিয়ে এসে আলতো করে তার হাতটা টেনে ধরে দাঁড় করায়। তারপর অনায়াসে তাকে পাঁচকুলে করে তুলে নেয়। আনবির চোখের দিকে তাকে মৃদু স্বরে বলে, এখন তো ঠিক মতো হাঁটতে পারবে না, তাই কোলে নিলাম।